আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা। আমরা এখন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্নের সম্পূর্ণ সমাধান করব গণিতের ব্যাখ্যা সহ। শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন। এখানে পরীক্ষার জন্য নির্ধারিত সময় ছিল 90 মিনিট আর পূর্ণমান হলো 100। 6 মার্চ 2026 তারিখে পরীক্ষা হয়েছে। পরবর্তী আপডেট ভিডিও ক্লাস দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। শুদ্ধরূপ লিখতে হবে ইতিমধ্যে, এটা ভুল, শুদ্ধ হলো ইতোমধ্যে। উপরোক্ত, শুদ্ধ হলো উপরযুক্ত। অদ্যাবধি, এটা আকার হবে অদ্যাবধি। আবশ্যকীয়, এটা হলো আবশ্যক। দারিদ্রতা, এটা ভুল, এটা হবে দরিদ্রতা অথবা দারিদ্র, যে কোনো একটা। শ্রদ্ধাঞ্জলি লিখতে অবশ্যই রস্বইকার। এখানে যে 5টা শুদ্ধ বানান আসছে, 5টাই আমাদের সাজেশন থেকে আলহামদুলিল্লাহ কমন আসছে। জেলাওয়ারি যে ডিসি অফিসের সার্কুলারগুলো হয়, এগুলার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের ডিসি অফিসের নিয়োগ প্রস্তুতির টার্গেট সাজেশন আছে, যেটার মধ্যে সকল বিষয় থাকবে। এই সাজেশনটা শুধুমাত্র লিখিত ডিসি অফিসের প্রস্তুতির জন্য। এখানে 80 থেকে 90% ইনশাল্লাহ আপনারা কমন পাবেন এই সাজেশনটা ফলো করলে। প্রত্যেকটা টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে এবং নির্ভুল উত্তর, পাশাপাশি গণিতের ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে। এই হলো সাজেশনটা। প্রশ্নের প্যাটার্ন এই সাজেশনটা তৈরি করা। এখানে মোট 60টা মডেল টেস্ট দেওয়া আছে। 60টা মডেল টেস্ট যদি আপনি কমপ্লিট করেন, 11 থেকে 20তম গ্রেডের লিখিত প্রস্তুতির জন্য আপনার চূড়ান্ত প্রস্তুতি হয়ে যাবে। তো এটা আপনারা নিতে পারবেন, আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে স্ক্রিনে, আর এই নাম্বারগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে যোগাযোগ করে নেবেন। পিডিএফ এবং হার্ড কপি দুইটাই অ্যাভেলেবেল আছে। সন্ধি বিচ্ছেদ করুন। উল্লাস, উত যোগ লাস, উল্লাস। স্বাধীনতা, স যোগ অধীন, স্বাধীন। তিরোধান, তীর বিসর্গ যোগ ধান, তিরোধান। তপবন, তপ বিসর্গ যোগ বন, তপবন। এরপরে আছে নিরস, নি বিসর্গ যোগ রস, নিরস। সন্ধি বিচ্ছেদ 5টাও আলহামদুলিল্লাহ আমাদের সাজেশন থেকে কমন আসছে। রচয়িতার নাম লিখতে হবে। জ্যোৎস্না ও জননীর গল্প, হুমায়ুন আহমেদ। শবনম, রচয়িতা হলেন সৈয়দ মুজতবা আলী। পল্লী সমাজ, রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গাভী বৃত্তান্ত, এটা রচয়িতা আহমদ ছফা। সজন বাদিয়ার ঘাট, এটা হলো রচয়িতা জসিমউদ্দিন। রক্তাক্ত প্রান্তর, রচয়িতা মুনির চৌধুরী। আলহামদুলিল্লাহ এগুলোও কমন আসছে। এক কথায় প্রকাশ করতে হবে রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ, অর্থাৎ রাত এবং দিবস, দিনের সন্ধিক্ষণ। এটা হলো রাত্রি এবং দিবসের সন্ধিক্ষণ, এটা গোধূলি না, এটা হবে রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ। আবার দিন ও রাত্রির সন্ধিক্ষণ, এই দুইটা বিষয় নিয়ে অনেকে তালগোল পাকায় ফেলেন। প্রথমে বলছে এখানে রাত, রাত এবং দিনের সন্ধিক্ষণ, এটা হবে উষা, উষা অথবা প্রত্যুষ, প্রত্যুষ, উষা অথবা প্রত্যুষ। আর যদি এখানে যদি বলতো যে দিন ও রাতের সন্ধিক্ষণ, অর্থাৎ দিনটা যদি আগে আসতো তাহলে এটা হতো গোধূলি। দিনের মধ্যভাগকে বলা হয় মধ্যাহ্ন, দিনের শেষ ভাগকে বলা হয় অপরাহ্ন। যা পূর্বে শোনা যায়নি, অশ্রুতপূর্ব। জয়সূচক উৎসব, জয়ন্তী। একই সময়ে বর্তমান, সমসাময়িক। যা অধ্যয়ন করা হয়েছে, অধীত। এই যে 5টা এক কথায় প্রকাশ, প্রত্যেকটাই আমাদের এই রিটেন সাজেশনটা থেকে কমন আসছে ডিসি অফিসের। পরবর্তী প্রশ্ন হলো ভাব সম্প্রসারণ করতে হবে। কর্ম যাহার নাহি কলঙ্ক, জন্ম যেমন হোক, পুণ্য তাদের চরণ পরশে, ধন্য এ নরলোক। এটা ভাব সম্প্রসারণ এখান থেকে শুরু, আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন।
এবং সাথে সাথে এটা খাতায় লিখে ফেলবেন এবং নেক্সট লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য এটা মুখস্থ করে নেবেন। পরবর্তী চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধানের আপডেট ভিডিও ক্লাস পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। প্লাস আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগতেছে, ক্লাস থেকে কিছু শিখতে পারতেছেন কিনা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে আমাদের ক্লাস দেওয়ার আগ্রহটা বাড়ে। অর্থসহ বাগধারা লিখতে হবে, বাগধারাগুলোর অর্থ লিখতে হবে, প্লাস বাক্য রচনা করতে হবে। অকাল বোধন মানে হলো অসময়ে আবির্ভাব। তোমার অকাল বোধনে আমি খুশি হতে পারিনি। ঝাঁকের কই মানে একই দলের লোক, একটাকে ধরলে বাকি লোকগুলোকে ধরা যাবে, ওরা সবাই ঝাঁকের কই মানে সবাই এক দলের লোক। শরতের শিশির মানে হলো সুসময়ের বন্ধু, টাকা পয়সা হলে শরতের শিশিরের অভাব হয় না। আট কপালে মানে হলো হতভাগ্য, আট কপালে মেয়েটা বিয়ের পরদিনই বিধবা হলো। এখানে চারটা ছিল, চারটাই আলহামদুলিল্লাহ কমন ছিল। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হি ডাইড ওভার ইটিং, ওভার ইটিং মানে হলো অতিরিক্ত খাইছে, অতিরিক্ত খাইয়ে যদি কেউ মরে যায় তাহলে মনে রাখবেন অবশ্যই ফ্রম বসবে। হি ইজ ঢেস অ্যান্ড অনেস্ট অ্যান্ড এ সিনসিয়ার ম্যান, তাহলে সে অনেস্টও আবার সিনসিয়ার ম্যানও দুইটাই, তাহলে হবে কি বথ, হি ইজ বথ, উভয়। বথ দ্বারা কি বোঝায়? উভয়। রেনু হ্যাজ বিন স্লিপিং ড্যাশ মর্নিং সিন্স, সে সকাল পর্যন্ত ঘুমাইছে, তাহলে সিন্স বসবে। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, এটাও কমন আসছে। আই হ্যাভ নো প্রেজিডিউস প্রেজুডিস এগেইনস্ট এনি রিলিজিয়ন। মোট পাঁচটা ছিল, পাঁচটাই আলহামদুলিল্লাহ আমাদের শিট থেকে কমন আসছে। প্যারাগ্রাফ লিখতে হবে। ওয়ার্ক এথিক্স, ওয়ার্ক এথিক্স মানে হলো কর্মনীতি, কর্মনীতি। কর্মনীতি সম্পর্কে প্যারাগ্রাফটা দেওয়া আছে, জাস্ট স্ক্রিনশট দিবেন এবং খাতায় লিখে ফেলবেন। আরেকটা ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা এআই বলে থাকি, ঠিক আছে? এআই দিয়ে প্যারাগ্রাফ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, নেক্সট যে কোনো লিখিত পরীক্ষায় এইটা আসতে পারে। 99% কমন উপযোগী একটা প্যারাগ্রাফ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই প্যারাগ্রাফের বাকি অংশটুকু হলো এটা। অবশ্যই অবশ্যই লিখিত প্রস্তুতির জন্য এই প্যারাগ্রাফটা মুখস্থ করে রাখবেন। চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশনস। এ টেররিস্ট ইজ হেটেড বাই অল, একজন টেররিস্টকে সবাই ঘৃণা করে, এটা অ্যাক্টিভ হবে কি? অল হেটস এ টেররিস্ট। ওয়ানলি আল্লাহ ক্যান হেল্প, আল্লাহ ক্যান স্টপ ইট, এটা নেগেটিভ হবে নন, বাট আল্লাহ ক্যান স্টপ ইট। হে হি এনিভেড মি, প্যাসিভ, আই ওয়াজ এনিভেড উইথ হিম। I accepted the invitation and visited the wedding. এটা সিম্পল সেন্টেন্স হবে, accepting the invitation, কমা হবে, I visited the wedding. In spite of his having riches, he leads a poor life. কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে এটা। he has riches, he leads a poor life. এরপরে সিঙ্গুলার টু প্লুরাল করতে হবে। লোভ, লোভ মানে হলো রুটি, এটার প্লুরাল ফর্ম হবে লোভস। অধিকাংশ পরীক্ষায় এটা রিপিট হয়। টুথ, টিথ। থিপ, চোর, থিভস। হিরো, হিরোজ প্লুরাল। আর মস্কিউটো, মস্কিউটোজ। এগুলোও কমন আসছে এবং এগুলা বিভিন্ন পরীক্ষাতে বারবার রিপিট হয়। 99% কমন উপযোগী সিঙ্গুলার প্লুরাল। এরপরে আছে মেক সেন্টেন্স, এটা লুক ফরওয়ার্ড টু মানে হলো সাগ্রহে প্রতীক্ষা করা। দে লুক ফরওয়ার্ড
টু ইউর হেল্প অন অ্যান্ড অফ মানে হলো অবকাশকালে। আই হ্যাভ হ্যাড টু টাচ অ্যান্ড অন অ্যান্ড অফ ফর এ কাপল অফ মান্থস। টার্ন ডাউন মানে হলো অগ্রাহ্য করা। হি টার্ন ডাউন আওয়ার প্রপোজাল। পরবর্তী প্রশ্ন, ওপেন সিক্রেট মানে হলো গোপন হলেও সকলের জানা, ওপেন সিক্রেট। দেয়ার লাভ অ্যাফেয়ার ওয়াজ অ্যান ওপেন সিক্রেট, তাদের ভালোবাসার খবরটা কি করে সবাই, ওপেন সিক্রেট মানে গোপন কিন্তু সবাই জানে। কাম রাউন্ড মানে হলো আরোগ্য লাভ করা। দ্য পেশেন্ট উইল কাম রাউন্ড সুন। একজন দোকানি একই মূল্যে দুইটা জামা বিক্রয় করেন। একই দামে দুইটা জামা বিক্রি করছে। একটা জামায় তিনি 10% লাভ করছে, আবার আরেকটা জামায় 10% লস করছে। জামা বিক্রি করছে কয়টা? দুইটা। একটা জামাতে সে 10% লাভ করছে, আরেকটা 10% লস করছে। এখন তার শতকরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে দেখেন লাভ যেহেতু বলছে তাহলে কি হবে, 100-র সাথে 10 যোগ হবে, তাহলে হবে কত? 110। আর এখানে যেহেতু বলছে লস করছে তাহলে কি হবে, 100 থেকে 90 বিয়োগ করব আমরা। 90 বিয়োগ করলে কি হবে, সরি 100 থেকে 10 বিয়োগ করব, বিয়োগ 10, তাহলে হবে 90। ঠিক আছে, তাহলে 110 আর হলো কত, 90, এই দুইটার লসাগু কত, 990 টাকা। মনে করি প্রত্যেকটা জামার বিক্রয় মূল্য 990 টাকা। এখন 10% লাভে বিক্রয় মূল্য 990 টাকা হইলে ক্রয় মূল্য কত সেটা বের করব। 990 ইন্টু 100/110। এখন ক্যালকুলেশন যদি করেন তাহলে এটা আসবে কত, 900 টাকা। 9-11, সরি এই শূন্য যদি কাটেন তাহলে 9-11-99, 9 দিয়ে 100 গুণ করলে 900। এখন আসেন 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 990 টাকা হইলে ক্রয় মূল্য কত। সেম ভাবে আবার কাটাকাটি করেন, 0 কাটা, 9-11-99, তাহলে 11 দিয়ে 100 গুণ করলে 1100 টাকা। ক্ষতিতে বিক্রি করছে তাহলে ক্রয় মূল্য হলো 1100 টাকা, আর লাভে বিক্রি করছে সেখানে ক্রয় মূল্য হলো কত, 900 টাকা। তাহলে দুইটা জামার মোট ক্রয় মূল্যটা আমরা এখানে যোগ করলে পেয়ে যাব কত, 2000 টাকা। দুইটা জামার মোট বিক্রয় মূল্য কত, 990 টাকা করে একটা জামা, তাহলে দুইটা গুণ দেন, 990 ইন্টু 1980। সে 2000 টাকা দিয়ে কিনে 1980 টাকায় সে বিক্রি করছে, তার মানে তার লস হয়েছে, আমরা বুঝতেছি। এই যে দেখেন 20 টাকা লস হইলো। এখন প্রশ্নে আমাদেরকে জানতে চাইছে যে তার শতকরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। অলরেডি আমরা জানছি যে ক্ষতি হয়েছে, তাহলে শতকরা ক্ষতি হয়েছে 20/2000 ইন্টু 100। 0 কাটা, আর 2 দিয়ে 2 রে ভাগ করলে হয় কত, 1, তাহলে তার 1% ক্ষতি হয়েছে। যারা বুঝেন নাই ভিডিওটা আবার পিছন থেকে টেনে আবার দেখেন। 24 কিলোমিটার দ্রবণে পানি ও চিনির অনুপাত 8:1। এখানে পানি হইল 8, চিনি হইল 1। ওই দ্রবণে কি পরিমাণ চিনি মিশ্রিত করলে পানি আর চিনির অনুপাত 80:19 হবে। এটা 29তম বিসিএস পরীক্ষাতে আসছে। এখানে মিশাইতে হবে চিনি, তাহলে 40 কেজি দ্রবণে পানির পরিমাণ কতটুকু, 40 ইন্টু 8/9। এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে কত হয়, নিচে 9 থাকবে আর সাইডেরা 32, মানে হলো 9/320 কিলোগ্রাম। 40 কেজি দ্রবণে পানির পরিমাণ 40 ইন্টু 1/9, তাহলে এখানে হয় কত, 9/40 কিলোগ্রাম। তাহলে মনে করি ওই দ্রবণে x কিলোগ্রাম মিশালে অনুপাত হবে কত, 80:19। এটা প্রশ্নে দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে কি হবে, 320/9 ভাগ 40/9 প্লাস x ইকুয়াল 80/90। এখন একটু খেয়াল করেন, এখানে এসে অনেকে এলোমেলো বাঁধায় ফেলেন। এখানে আমাদেরকে আড়াআড়ি গুণ করতে হবে, যেহেতু এই যে আড়াআড়ি গুণ করতে হবে, তাহলে 80 দিয়া
এই পুরো রাশিটাকে গুণ করতে হবে। তাহলে ৮০টাকে আমরা সামনে আইনা এই পুরো রাশিটাকে এখানে লিখে দিলাম। দেন এখানেও সেম করব ৩২০/৯ এটা করব যে ৩২০/৯ ইন্টু ১৯। ওকে, দেন আমাদের কাজ হলো এই যে এই রাশিটা আমরা রেখে দেব। রেখে এই যে ৮০টাকে আমরা কি করব, ডান পাশে নিয়ে যাব। ডান পাশে এখানে গুণ আকারে দেব। ওকে, এই অঙ্কটার আরেকটু সহজ সমাধান আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই অঙ্কটা আরেকটু সহজভাবে সমাধান করা যায়। সচরাচর লিখিত পরীক্ষাতে যেভাবে সমাধান করবেন, এটা হলো ৪০০ কিলোগ্রাম দ্রবণে পানি আর ইয়ের অনুপাত হবে ৮:১। প্রথমে আমরা অনুপাত রাশিদ্বয়ের সমষ্টি মানে যোগফল বের করব। ৮ এবং ১ এর যোগ করলে হয় ৯। তাহলে পানির পরিমাণ হবে ৪০-এর ৮/৯। ঠিক আছে? সেম আগে বলছিলাম, চিনিরটাও সেম ৪০/৯। এখন আসেন x গ্রাম এটা। এখানে আমরা আসছি যে ৩২০, আরেকটু জুম করে দিই আপনাদের দেখার সুবিধার্থে। হ্যাঁ, আচ্ছা। এখন আসেন ৩২০/৯ অনুপাত ৪০/৯ প্লাস x ইকুয়াল ৮০:১৯ এটা। ঠিক আছে? এখন আমাদের যে কাজটা করব আমরা ৩২০ অনুপাত ৪০, এই যে উপরেরটা লিখব, প্লাস 9x, এই ৯ আর x কি করব, গুণ করে দেব। ওকে, আর হলো ৮০/১৯ লিখব। ঠিক আছে? এরপরে ৮০টাকে সামনে নিয়ে আসবো। ৪০ প্লাস মানে এটাও আড়াআড়ি গুণ আর কি, অর্থাৎ ৩২০/৪০ ইন্টু 9x এভাবে আর কি। তো এটা আড়াআড়ি গুণ হবে ৮০/১৯। আড়াআড়ি গুণ করলে কি হবে, ৪০ আর হলো ৮০ আর হলো ৪০ প্লাস 9x ইকুয়াল আর হলো ১৯ দিয়ে ৩২০, এটা আর এটা। ওকে, তো এই ৮০ দিয়ে কি করতে হবে, ভিতরের এই রাশিগুলারে গুণ করতে হবে। ৪ এটা ৩২ আর ০ ২টা ৩২০০। আবার ৮০ দিয়ে যদি ৯ রে গুণ করেন তাহলে ৮ নং ৭২ আর সাথে এক্স আছে, তাহলে ৭২০। ওকে, আর ১৯ দিয়ে ৩২০ এর যদি গুণ করেন তাহলে ৬০৮০। এখন এই যে ৬০৮০ থেকে যদি আপনি ৩২০০ বিয়োগ করেন, এই ৩২০০, তাহলে হবে কত, ২৮৮০। এখন ২৮৮০-কে ৭২০ দিয়ে ভাগ করতে হবে। ৭২০ দিয়ে ভাগ করলে হবে ৪/৭২-এ ২৮৮ ০০। তাহলে এক্স এর মান কত পাইলাম, ৪ পাইলাম। এটা হলো ৪ কিলোগ্রাম চিনি মিশাইতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন ছিল 3/x প্লাস 4/x প্লাস 1 ইকুয়াল টু হলে এক্স এর মান কত হবে। তো দেওয়া আছে, এটা লিখব। দেন 4/x প্লাস 1 ইকুয়াল 2 মাইনাস 3/x। ওকে, এবার আমাদের কাজ হলো এখানে 2 মাইনাস 1/x, এটা যদি আমরা এক্স লসাগু নিই তাহলে থাকে উপরে কি 2x মাইনাস 3। এবার আড়াআড়ি গুণ করব। এখন দেখেন আড়াআড়ি গুণ করতে গেলে কি করতে হবে, এইটা আর এইটা গুণ, তাহলে এই দুটোটাকে আমরা লিখে ফেলি যে 2x মাইনাস 3 আর x প্লাস 1, এটা লিখে ফেললাম। দেন এই 4 আর x গুণ, তাহলে 4x। একটু তো সবাই বুঝছেন নাকি? এখন আসেন এখানে 2x, এই 2x দিয়ে এই ভিতরের রাশিটারে গুণ করতে হবে, আবার 3 দিয়ে ভিতরের রাশিটারে গুণ করব। আমরা শুরু করি। 2x দিয়ে x এর গুণ করলে 2x স্কোয়ার হয়। ঠিক আছে, এরপরে আসেন প্লাসে মাইনাসে, না 2x দিয়ে এরপর হলো প্লাসের রাশি। হ্যাঁ, 2x আর ও প্লাস 1 যোগ করলে কি হয়, সেম, প্লাস 2x। এরপরে আসেন মাইনাসের রাশি 3 আর x, তাহলে 3x আর হলো প্লাসে মাইনাসে মাইনাস 3 একে 3। ওকে,
আর এই যে প্লাসের 4x ডান পাশে আছে, এটা আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে -4x ইকুয়াল কত? 0। পরের লাইনে কি হইল? 2x², এখানে খেয়াল করেন -3x আর হলো -4x কত হয়? -7x। ওকে, -7x থেকে যদি আপনি +2x বাদ দেন তাহলে আর থাকে কত? -5x ইকুয়াল -3। ওকে, এরপরে হলো এই যে -5x, এটাকে আমরা ভাঙ্গায় লিখব -6x + x, অর্থাৎ -6x থেকে যদি x বাদ দেন তাহলে আর থাকে কি? -5x। ওকে, দেন আমাদের কাজ হলো এই 2x² - 6x, এটা থেকে আমরা 2x কমন নিলাম, দেন এখানে আর থাকে কি? x আর মাইনাস 3 দুগুণে 6, 3 প্লাস আর প্লাস, আর এই দুইটা থেকে যদি আমরা 1 কমন নিই তাহলে আর x - 3 থাকে। তাহলে x - 3 আর x - 3 থেকে একটা লিখবো আর 2x + 1 লিখে দিব, দেন উত্তর। তাহলে এখন আমাদের কি দাঁড়াইলো এখানে? x ইকুয়াল কত? 3। আর হলো এটা x ইকুয়াল 3 কিভাবে হয়েছে অনেকে হয়তো বুঝবেন না। x ইকুয়াল -3, এটা যদি বা দিয়ে আনেন তাহলে এটা প্লাসের রাশি হয়ে যাবে, ডান পাশে চলে আসবে। তাহলে x ইকুয়াল 3 হয় আর x ইকুয়াল হাফ, মানে 1/2 হয়। এখানে যদি আমরা x রাখি, 2টাকে ডান পাশে নিয়ে আসলে ভাগ আকারে চলে আসবে। তাহলে x এর মান একটা হলো 3 আর একটা হলো -1/2। একটা কলম ও একটা বইয়ের মোট দাম 95 টাকা। কলম আর বই দুইটার মোট দাম হলো কত? 95 টাকা। কলমটার দাম 15 টাকা বেশি। খেয়াল করিয়েন, বইটার দাম আবার 14 টাকা কম হইলে কলমটা বইটার দামের দ্বিগুণ হতো। তাহলে বইয়ের দামের 2 গুণ হতো কলমের দাম। একটা কলমের দাম কত সেটা জানতে চাইছি। কলমের দাম আমরা জানি না, তাই x ধরে নিলাম। আর বইয়ের দাম 95 - x, 95 থেকে কলমের দামটা বাদ যাবে। তাহলে প্রশ্ন মতে কি হবে? x + 15, আর এখানে বলছে 2 × 95 - x - 14। এই 2 কোথা থেকে আসছে? এই 2 হলো প্রশ্নের মধ্যে যেখানে 2 গুণ বলছে ওইটা। ওকে, দেন আমাদের কাজ হলো এখানে 95 থেকে যদি আপনি 14 বিয়োগ করেন তাহলে হবে 81। 81 রে যদি 2 দিয়ে গুণ দেন তাহলে হবে 81 দুগুণে 162। ওকে, আর মাইনাস থাকে কি? 2x। ওকে, এখন আসেন x এর রাশিগুলোর এক পাশে নিয়ে আসেন। এটা -2x আছে, ডান পাশে বাম পাশে আসলে হবে +2x। তাহলে +2x আর x যোগ করলে হয় 3x, +15 ডান পাশে চলে যাবে, -15 হবে। 162 থেকে 15 যদি বিয়োগ দেন তাহলে হবে 147। এখন এই যে 3x এর মধ্যে 3টা x এর সাথে গুণ আকারে আছে, এটা ডান পাশে নিয়ে আসবো, তাহলে এখানে ভাগ আকারে হয়ে যাবে। 3 দিয়ে যদি 147 রে কাটেন, 3 49, 147। কলমের দাম কত পাইলাম আমরা? 49 টাকা। বইয়ের দাম কত? বইয়ের দাম ওই যে 95 টাকা থেকে কলমের দামটা বাদ দিয়ে দিব, 46 টাকা। এটা হলো বইয়ের দাম, কলমের দাম 49 টাকা। ওকে, একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের 2 গুণ, মানে প্রস্থের চেয়ে দৈর্ঘ্য হলো 2 গুণ। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত? 25তম BCS প্রিলির প্রশ্ন এটা। মনে করি বিস্তার x এবং দৈর্ঘ্য 2x মিটার, তাহলে ক্ষেত্রফল হবে কত? 2x² = 512 বর্গমিটার। এটা প্রশ্ন অনুযায়ী। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে x² রেখে 2টাকে ডান পাশে নিয়ে আসবো, ভাগ হয়ে যাবে। 2 দিয়ে যদি 512 রে কাটেন তাহলে হয় 256। এখন আসেন এটাকে আমরা রুট করে দেব। যদি রুট করি, x² আর রুট কাটা, এখানে x থাকবে, আর 256 রুট হলো 16। 16 × 16 256। তাহলে x এর মান কত পাইলাম আমরা? 16। প্রশ্নে আমাদেরকে বলছে যে পরিসীমা কত। পরিসীমা নির্ণয়ের সূত্র কি আমরা জানি, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 লিখলাম, দৈর্ঘ্য হলো x আর প্রস্থ +2x। এখন আসেন এই যে 2 দিয়ে ভিতরের রাশিটারে আমরা কি করব? গুণ করব। এখানে হলো 2 দিয়ে x এর গুণ করলে হয় 2x, আর 2 দিয়ে 2x এর গুণ করলে হবে 2 দুগুণে 4
4x, তাহলে 2x আর 4x প্লাস 2x ইকুয়াল কত? 6x। এখন x এর মানটা বসাই দেন। x এর মান আমরা এখানে পাইছি 16, তাহলে 6 16 কত? 96 মিটার। এটা হলো আমাদের প্রশ্নের উত্তর। পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম হলো মান্দারিন, চাইনিজ। ক্যালিগ্রাফি কি? হস্তলিপি বিদ্যাকে ক্যালিগ্রাফি বলা হয়। বিখ্যাত গোয়ার্নিকা চিত্রকর্মের শিল্পকে? পাবলো পিকাসো। কে প্রথম সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আখ্যায়িত করেছেন? এডমন্ড বার্গ। মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? ব্রিটেন। এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কতটি? 44টি। বিশ্বব্যাংক কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1944 সালে। টিনের পূর্ণরূপ কি? অনেক পরীক্ষাতে এটা আসে। ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে এস আছে। ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার এখনই মুখস্থ করে ফেলুন। বাংলাদেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত? চট্টগ্রাম আগ্রাবাদে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোন দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক? 25 ভাগ। 100 ভাগের মধ্যে 25 ভাগ অবশ্যই বনভূমি থাকতে হবে। বন্য গোলাপ বাংলাদেশের একমাত্র কোন বনে পাওয়া যায়? এটা রাতারগুল জলাবলে পাওয়া যায়। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? 8 বর্গ কিলোমিটার। বাংলাদেশের প্রথম সঙ্গীত মহাবিদ্যালয় কোথায় অবস্থিত? ঢাকা 11। প্রথম সঙ্গীত মহাবিদ্যালয়। 19 শতকে সর্বাপেক্ষা খ্যাতনামা বাউল হলেন ফকির লালন শাহ। কে কুমিল্লার ময়নামতি বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করছে? ভবদেব পাল। কিছু পূর্ণরূপ ছিল। ল্যান এটার পূর্ণরূপ লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ওসিআর এর পূর্ণরূপ হলো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। এই পর্যন্ত ক্লাসটা কে দেখছেন কমেন্টে ওকে লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা ক্লাসের প্রতি কতটা মনোযোগী। পিন এটা হলো পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, আর এইচটিটিপি এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিবোট বা রিস্টার্ট হয়ে যায়, এই সমস্যার সমাধান কি? কম্পিউটার ঘন ঘন হ্যাং বা রিস্টার্ট হওয়ার মূল কারণ হলো অতিরিক্ত গরম হয়ে যাওয়া, র্যাম বা হার্ড ডিস্কের সমস্যা থাকে, অথবা ড্রাইভের ত্রুটি অথবা ভাইরাস থাকার কারণে বারবার বন্ধ হয়ে যায়। সমাধান হিসেবে কম্পিউটার পরিষ্কার করে, মানে সেটা ল্যাপটপ হোক অথবা পিসি হোক, সেটাকে পরিষ্কার করে ফ্যান চেক করতে হবে। অস্থায়ী ফাইল ডিলিট, যেগুলো টেম্পোরারি ফাইল থাকে ওগুলো ডিলিট করে দিতে হবে, এবং উইন্ডোজকে আপডেট দিতে হবে, এবং ম্যালওয়্যার স্ক্যান করতে হবে, অর্থাৎ ভাইরাস স্ক্যান করতে হবে। সেটা উইন্ডোজ 7, 8, 10, 11 এগুলো প্রত্যেকটা উইন্ডোজের সাথে একটা সাপোর্টিভ অ্যান্টিভাইরাস থাকে, সেটা হলো উইন্ডোজ ডিফেন্ডার। ওইটা দিয়ে এই ভাইরাসগুলোকে কি করতে হবে? স্ক্যান করতে হবে। মাউস কাজ করে না বা মাউস ডিটেক্ট করে না। স্ক্রিনে মাউস দেখা যায় না। এই যে মাউসের একটা কার্সর দেখা যাচ্ছে, এটা ধরেন আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে না, অথবা এই মাউসটা আপনার কাজ করতেছে না। এই সমস্যার সমাধান কিভাবে করবেন? মাউস না কাজ করলে বা ডিটেক্ট না হলে প্রথমে ইউএসবি পোর্ট পরিবর্তন করতে হবে। ইউএসবি যেই পোর্টের মধ্যে মাউসটা কেবল লাগানো আছে, ওইটা খুলে আরেকটা পোর্টের মধ্যে ঢুকাবেন। কেবলের যে তারটা আছে এটা ঠিক আছে কিনা দেখতে হবে, কোথাও কি ইঁদুর বা তেলাপোকা কাটলো কিনা সেটা দেখতে হবে। অথবা ওয়্যারলেস মাউস অনেক আছে, ব্লুটুথ মাউস যেটা, এটা হলে ব্লুটুথ মাউসের মধ্যে কিন্তু ব্যাটারি থাকে, এই ব্যাটারিটা চেক করতে হবে। অনেক সময় ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলেও মাউস কাজ করে না। ডিভাইস ম্যানেজার থেকে মাউস ড্রাইভার আপডেট করতে হবে বা পুনরায় ইনস্টল করতে হবে। কম্পিউটার রিস্টার্ট দিতে হবে, অথবা পিসি থেকে মাউসটা খুলে অন্য পোর্টে লাগিয়ে পুনরায় চেক করলে সাধারণত এই ধরনের সমস্যার সমাধান পাওয়া যায়। সফটওয়্যার কোডে ত্রুটি খুঁজে বের করার প্রক্রিয়াকে কি বলা হয়? ডিবাগিং। ডাটা ট্রান্সমিশন স্পিডকে কি বলা হয়? ব্যান্ডউইথ। কন্ট্রোল এইচ এই কমান্ডের কাজ কি? কোনো কিছুকে রিপ্লেস করা। মাইক্রোসফট ওয়ার্ডে এটা এই কাজে ব্যবহৃত হয়। 4টা আধুনিক কম্পিউটার অপারেটিং সিস্টেমের নাম লিখুন। উইন্ডোজ, ম্যাক ওএস,
ম্যাকওএস, লিনাক্স আর ইউনিক্স, এগুলো হলো আপডেট উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো এই ছিল ডিসি অফিসের এই প্রশ্ন সমাধানটা। ডিসি অফিসের যারা চূড়ান্ত প্রস্তুতি নিতে যাচ্ছেন, আমাদের এই টার্গেট সাজেশনটা নিয়ে নেবেন। এটা পিডিএফ এবং হার্ড কপি দুইটাই অ্যাভেলেবেল আছে। পিডিএফ কপির প্রাইস মাত্র 199 টাকা, আর হলো হার্ড কপির প্রাইস পড়বে ডেলিভারি সহ 360 টাকা। স্ক্রিনে দেখানো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারটা আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো।